হিংসা, নিকেশ, বিদ্বেষ, একের পর এক মানুষ হচ্ছে শেষ, বিপদে বাংলাদেশ, আর সব কিছুর পেছনে দায়ী ইউনূস সরকার। এই ভাষায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলছেন এক ভার্চুয়াল সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউনূসের নেতৃত্বে যাবতীয় এই বিপদ বিপর্যয় আর এই বিভৎস চেহারা। ফিরোয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। অভিকের সঙ্গে আমি তিথি রয়েছে। দেখুন, একসময় অভিযোগ এসেছিল যে শেখ হাসিনা তার দ্বারা বা তার সরকার দ্বারা পরিচালিত অবস্থাতেই নাকি গণহত্যা হয়েছে বাংলাদেশে। অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই থেকে শুরু হওয়া একের পর এক চাপানোতর পরিস্থিতিতে যখন কাঠগড়ায় তোলা হয়েছিল শেখ হাসিনাকে, সেই শেখ হাসিনা আমেরিকার একটি ভার্চুয়াল সভা, সম্প্রতি ভার্চুয়াল সভায় অংশ নিয়ে তিনি বলছেন যে এই বাংলাদেশের গণহত্যার সঙ্গে, গণহত্যার জন্য ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়ী। ইউনূসের পরিকল্পিতভাবে এই গণহত্যা, যার দায় এই অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। বিবৃতির পর এভাবে ভার্চুয়ালি ভাষণ শেখ হাসিনার। বিবৃতির পর এবার ভার্চুয়াল ভাষণ। লাগাতার বাংলাদেশে চলছে শোষণ, আর তার পিছনে রয়েছে ইউনূসের নেতৃত্ব। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ, অন্তর্বর্তী সরকার গঠিত হলো 5ই আগস্ট, দেশ ছাড়লেন শেখ হাসিনা, এবং তারপর আওয়ামী লীগের সরকার, নির্বাচিত সরকার 16টা বছর ক্ষমতায় থাকার পর, সদ্য আবারও নির্বাচিত হওয়ার পর সেই সরকারের পতন। কিন্তু বাংলাদেশের তারপর ক্রমশ হচ্ছে আরো অধঃপতন। এবং শুধুমাত্র এটাই নয়, হিন্দু সহ সংখ্যালঘুদের রক্ষা করতে ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। গত 5ই আগস্টের কথা তিনি উল্লেখ করেছেন এবং গণহত্যার জন্য দায়ী করা শেখ হাসিনা তিনি বলছেন যখন তাকে দায়ী করা হয়েছিল তখন এখন যা বাংলাদেশে ঘটছে তাহলে তার পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। যেভাবে সশস্ত্র বিক্ষোভকারীরা গণভবনের দিকে গিয়েছিল বা তাদেরকে পাঠানো হয়েছিল, সেই সময় থেকে এখনো পর্যন্ত যে নিপীড়ন চলছে, হিন্দু সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে বাংলাদেশে, তার দায় নিতে হবে কাকে? ইউনূসের সরকারকে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে। শুধু তাই নয় অভিক, আমরা দেখেছি যে খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার পুত্র তথা বিএনপি নেতা তারেক রহমান, সেও কিন্তু বলছেন যে এভাবে সরকার চলবে না। একেবারে শুধু লন্ডন থেকে তারেক রহমান বলছেন এভাবে একের পর এক হত্যা হতে থাকলে, গণহত্যা হতে থাকলে সরকার টিকবে না। আর এই খালেদা জিয়ার বিএনপি যখন মৌলবাদী সংগঠন জামাত বা অন্যান্য যারা চাইছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটুক, অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তখন এই বিএনপিও সমর্থন জানিয়েছিল তাকে। কিন্তু আজ বুঝছেন ফিরিয়ে এনেছি যাকে, ক্রমশ আরো বিপদে পড়ছে বাংলাদেশ। আর এখান থেকে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি বলছেন আমি সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, নির্যাতন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতনী ধর্মীয় সংগঠন, বিভিন্ন তীর্থক্ষেত্রের ওপর আক্রমণ চাই না। যদি চাইতাম আমি ক্ষমতায় থাকতে, তাহলে আমার আমলে ক্ষমতায় থাকার জন্য তখনই হতো গণহত্যা, কিন্তু চাইনি আমি। একদমই। শুধু তাই নয়, এই যে খালেদা জিয়ার কথা উঠছে, আজ আমরা তারেক রহমানের কথা বলছি অভিক, কিন্তু যদি আমরা দেখি যে খালেদা জিয়া তিনি পরপর দুবার বা একাধিকবার এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বাংলাদেশের এই উদ্বুদ্ধ পরিস্থিতি, তখন পাক রাষ্ট্রদূতের সঙ্গে, তিনি পাক হাই কমিশনারের সঙ্গে রীতিমতো বৈঠক করছেন। যদিও সূত্র মারফত দাবি করা হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ সারছেন খালেদা জিয়া, কিন্তু বাংলাদেশের ইতিহাস বলছে 2001 থেকে 2006 সাল যখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তখন কিন্তু পাকিস্তানের মদততুষ্ট আইএসআই একটি আকড়া গড়তে শুরু করেছিল এই বাংলাদেশে। এই বাংলাদেশ জঙ্গি ঘাঁটিতে পরিণত হওয়া শুরু করেছিল। তবে কি আবার ফের এই অবস্থায়, এই অচলাবস্থায় একইভাবে বিএনপি বা খালেদা জিয়ার বিএনপি তারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলোকে এক জায়গায় করছে, এক জায়গায় তাদেরকে মদত দিচ্ছে, বা এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি, সেই ঘোলা জল, কোথাও একটা পাকিস্তান ফায়দা লোটার চেষ্টা করছে। একাধিক পরিস্থিতি কিন্তু বারংবার সামনে আসছে। কারণ অভিক বলা হচ্ছে যে এই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য পাকিস্তানের হাত নেহাত মন্দ নয়। এবং সেই হাত যদি কালো হাত হয়, আর যদি এমনটা হয় যে একের পর এক জঙ্গি সংগঠনকে একত্রিত করছে, তাহলে নিজের বিপদ নিজেই ডাকছে, একথাই বলছে বিভিন্ন মহল। ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, ট্রাম্প টিম অফিসিয়ালি আমেরিকার দায়িত্বভার নেওয়ার পর এবার আরো বেশি তৎপরতা বাংলাদেশের নিজেদের আত্মরক্ষার্থে, নাকি নিজেদের উদ্দেশ্য চক্রান্ত অভিসন্ধি সাধন করতে, সংখ্যালঘুহীন একটা দেশ করার উদ্দেশ্যে যে একের পর এক শোষণের ঘটনা, যেখানে তুমি শোষণ নিপীড়নের ঘটনার কথা বলছো অভিক, সুনামগঞ্জের একটি ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম সহ একাধিক জায়গায় যেভাবে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে, সুনামগঞ্জে সনাতনীদের উপর আক্রমণ, তাদের বাড়ি ভাঙার
ভিডিও ভাইরাল হয়েছে। এরপরেও ইউনূস, মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যা ভারতে দেখানো হচ্ছে বাংলাদেশের সেই অবস্থা নয়, ভারত অতিরঞ্জিত করে বাংলাদেশের পরিস্থিতি নজরে আনবার চেষ্টা করছে। তাহলে এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাংলাদেশের পাথরঘাটা শান্তনেশ্বরী মন্দিরের গেট ভাঙা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিও, এটাও কি অতিরঞ্জিত করা ভিডিও? বরং বলা যায় যা বাংলাদেশে ঘটছে তার সম্পূর্ণ এখনো পর্যন্ত আসছে কি সামনে, অনেক ঘটনা হয়তো থেকে যাচ্ছে আড়ালে। তার কারণ আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রমেন রায়কে বেধড়ক মারধর, হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সাতক্ষীরায় সজল মুখোপাধ্যায় আওয়ামী লীগের চেয়ারম্যান, অঞ্চল সভাপতি ছিলেন, তার ওপর হামলার ঘটনা, তার বাড়ি ভাঙচুর, প্রতিবন্ধী বোনকেও রেহাই দেয়নি মৌলবাদীরা। একই সঙ্গে সুনামগঞ্জের ছবি দেখাচ্ছে চিত্রিথি আপনাদের। সনাতনীদের ওপর আক্রমণ করা হচ্ছে, থানা ঘেরাও কর্মসূচি চলছে, কিন্তু দর্শক আসনে সেনা। দেখুন কথাতেই আছে, বাংলাদেশ বারংবার সেনার দখলে গিয়েছে। বাংলাদেশের ইতিহাস বলছে সেনা যে সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সেনার সিদ্ধান্ত বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে দাঁড়িয়েও এই দর্শক আসনে বসে থাকা সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তারা কি চাইছে এই মুহূর্তে? সত্যি কি ভারত বাংলাদেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে? কারণ আমরা ইতিমধ্যেই দেখছি যে সীমান্তের যে বাণিজ্য তা একটু একটু করে মন্দা গতিতে যাচ্ছে। শুধু তাই নয়, ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, ত্রিপুরার পর মালদা, হোটেল বাংলাদেশিদের জন্য নয় সেই নির্দেশিকা দেওয়া হচ্ছে। তারপরে দাঁড়িয়েও এক প্রকার বাংলাদেশের কট্টরপন্থী যারা, কট্টরবাদী যারা, তারা যেভাবে হামলা করছে, যেভাবে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর একের পর এক আইনজীবীদের উপর হামলা করা হচ্ছে, তার এখনো পর্যন্ত প্রায় 1 মাসের সময়সীমা জেলবন্দি থাকার, সেই পরিস্থিতিগুলো কোথাও একটা কি ওপার বাংলার সংখ্যালঘুদের জন্য আরো অনেক বেশি দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসছে? একই সঙ্গে এটা বলাই যায় যে একদিকে বাণিজ্যে, একদিকে চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীল একটা দেশ ক্রমশ ডুবছে দায় আর দেনা, তারই মধ্যে একই করছে সেনার এই পদক্ষেপ, ভূমিকা, যেখানে অন্তর্বর্তী সরকারকে পরিচালনার ক্ষেত্রে তাদের অঙ্গুলি হেলন কাজ করছে, বারবার বলা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি, এই পরিস্থিতি আরো বেশি বিপর্যস্ত করার পেছনে দায় কার? শেখ হাসিনা তিনি যেভাবে ভার্চুয়াল সভায় আজ বার্তা দিয়েছেন আমেরিকার সভায়, সেখানে দাঁড়িয়ে এরপর ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর কি জানি কি হয়, বাংলাদেশের এই পরিস্থিতি ঘটবে কি বদল, প্রশ্ন এখন। কারণ এই ডোনাল্ড ট্রাম্প জয়যুক্ত হওয়ার পর থেকেই আমরা দেখেছি কিন্তু নিষিদ্ধ হয়ে যাওয়া, অর্থাৎ যে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যে ছাত্রলীগকে, ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পরেই কিন্তু সেই ছাত্রলীগ শুধুমাত্র ফুলে ফেপে উঠেছিল তা নয়, তারা রাস্তায় নেমেছিল, বিক্ষোভ দেখিয়েছিল। তারপরেই একাধিক মিছিল হয়েছে, একাধিক জনসভা হয়েছে, একাধিক সময় শুধুমাত্র আওয়ামী লীগের নেতৃত্বরা তারা কোথাও একটা মনে হয়েছিল যে অক্সিজেন যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জিতে আসা। তাহলে ডোনাল্ড ট্রাম্পের মসনদে বসার সময়ের অপেক্ষা তাতে কি আওয়ামী লীগ আরো অনেক বেশি শক্তিশালী হচ্ছে? শেখ হাসিনা যিনি নিজেকে আত্মগোপন করে রেখেছেন, তারপর বিবৃতি, তারপর ভার্চুয়াল সভা, বিবৃতিও দিয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পরে, তারপর ভার্চুয়াল সভায় তার এই বক্তব্য, কোথাও একটা কি ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বা তার আওয়ামী লীগকে অক্সিজেন যোগাচ্ছে, তাকে চাপে পড়তে পারে, ইউনিস সরকারকে চাপে ফেলতে পারে? এবং পাশাপাশি ঘরের ভেতরে চাপে বিপর্যস্ত এবং এক প্রতিকূল পরিস্থিতি, বাইরেও চাপ তৈরি করার চেষ্টা, কৌশল। তার কারণ আপনারা জানেন ইতিমধ্যে এক্সক্লুসিভ যেই তথ্য সিএনএর হাতে এসেছে, পদ্মা পাড়ে মিসাইল সিটি তৈরি করার ভাবনা, তুরস্কের সঙ্গে অস্ত্র কেনাবেচার চুক্তি, একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক, কিন্তু আদতে এই সব কিছু পড়েছে কি বাংলাদেশে? একদমই এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আমরা দেখছি একদিকে মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে বাংলাদেশে জানা হচ্ছে তার থেকে অনেক বেশি অতিরঞ্জিত আকারে ভারত তা দেখাচ্ছে, আবার অন্যদিকে রিসেন্টলি খুব সম্প্রতি আমেরিকায় একটি ভার্চুয়ালি সভায় শেখ হাসিনা ভাষণ রেখেছেন, তিনি বলছেন বাংলাদেশের এই গণহত্যা তা ইউনূসের পরিকল্পিত, ইউনূসের অন্তর্বর্তী সরকার দ্বারা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটছে, কি বলবেন? দেখুন, উনি এখন নিজেকে বাঁচানোর জন্য উনি এগুলো বলবেন, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা সেই চাপে রয়েছেন, ভারতের দ্বারা তো চাপে রয়েছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন মিডিয়া অতিরঞ্জিত করছে, কিন্তু ঘটনা না ঘটলে কি করে করবে? এগুলো মিডিয়া তো আর মনে করার কথা বলছেন না, মিডিয়া ভিডিও ক্লিপিং দেখছেন, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে তারা খবর পরিবেশন করছেন।
এখন তাদের দিলে যে ভারতের দিকে ভারত বেশি করে করছে, কিন্তু বিষয়টা তো তা নয়। ওখানে যাদের সাথে কথা বলা হয় তারাই একই কথা বলছেন যে অত্যাচার ভালোই হচ্ছে, এবং যারা হিন্দুই শুধু নয়, যারা জামাত বিরোধী বা প্রো আওয়ামী লীগ তাদের উপর দিয়ে হামলা হচ্ছে। তো তাই নয়, মানে মানসিক শারীরিক নিগ্রহের পাশাপাশি তাদের জীবন জীবিকার উপর আঘাত করা হচ্ছে, দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। এবং একজন প্রশাসক হিসাবে তিনি ব্যর্থ ল অ্যান্ড অর্ডার মানে এনশিওর করতে, এবং পুলিশ প্রশাসনও কাজ করছে না, এবং তার সময় মনে হচ্ছে সামরিক বাহিনীকেও মানছে না। সামরিক দেবাশিস বাবু, একটা প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাইবো, যে আমরা দেখছি এই পরিস্থিতিতে বারংবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি পাক হাই কমিশনারের সঙ্গে বৈঠক করছেন, তা নিয়ে জল্পনা তৈরি হচ্ছে, যদিও তারা দাবি করছেন যে তা শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ। আবার এই খালেদা জিয়া যে সময় প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল আইএসআই, অর্থাৎ পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর বারবারন্ত আক্রায় পরিণত হয়েছিল। তাহলে কোথাও একটা কি বাংলাদেশের এই ঘোলা অবস্থায় ফায়দা লোটার চেষ্টা করছে পাকিস্তান? পাকিস্তান তো করবে, এটা তো স্পষ্ট। দেখুন, বাংলাদেশে এই হাসিনা উৎখাতের পিছনে আইএসআই এর যে চক্রান্ত সেটা প্রমাণিত, এবং পাকিস্তানের যে সক্ষতা প্রকাশ্যে এসছে। কারণ বাংলাদেশের এই ঘটনা হাসিনা চলে আসার পরে বিভিন্ন সময় বাংলাদেশের কর্তা ব্যক্তিরা, বর্তমান সরকার তারা পাকিস্তান দূতাবাসের সাথে যেমন কথা বলেছে, পাশাপাশি তারা ওপেন বলেছে পাকিস্তান যাতে বাংলাদেশের স্টুডেন্টদের ফেলোশিপ দেয় নেক্সট ইয়ার থেকে, এবং ওপেন বাণিজ্য হবে, অস্ত্র আমদানি হবে, এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তাদের মধ্যে গড়ে উঠেছে। এবং পাকিস্তান তো এই সুযোগের অপেক্ষা ছিল। তাদের যে দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল যে ভারত বাংলাদেশকে বিচ্ছিন্ন করেছে তাদের হাত থেকে, মানে পূর্ব পাকিস্তানকে, সুতরাং সে বাংলাদেশের উপর তারা আবার নিয়ন্ত্রণ ডিরেক্ট না করতে পারলে তাদের একটা অনুগত রাষ্ট্র হিসেবে মানে পরিণত করবে, যাতে করে না তারা পশ্চিম দিক থেকে এবং পুলিশ থেকে দুদিক থেকে ভারতকে চাপ সৃষ্টি করতে পারে। দেবাশিস বাবু, আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি। একদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও 2016 থেকে 20 পর 2024-এ ক্ষমতায় ফিরে আসার পর শেখ হাসিনা যে অক্সিজেন পেয়েছেন তা নির্দ্বিধায় বলা যায়, তার কারণ তাকে অভিবাদন জানানো থেকে এর আগে প্রেস বিজ্ঞপ্তি আর এবার সরাসরি ভার্চুয়াল সভায় বক্তব্য। শেখ হাসিনা চাইছেন আবারও আওয়ামী লীগ সেখানে সরব হোক, আওয়ামী লীগ পথে নামুক, বাংলাদেশে ফিরে যাওয়ার যে পরিকল্পনা, অভিসন্ধি বা প্রত্যাশা। কিন্তু পাশাপাশি বোঝার চেষ্টা করব যে বিএনপি অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সঙ্গে ইউনুসকে ক্ষমতা আনার পেছনে ভূমিকা নিয়েছিল, সেই বিএনপির তরফ থেকে একদিকে পাকিস্তানের হাই কমিশনের বৈঠক তাদের প্রতিনিধি দলের, সেই বিএনপির তরফ থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বলছেন এভাবে গণহত্যা চললে সরকার টিকবে না। তাহলে একদিকে শেখ হাসিনা চাইছেন আওয়ামী লীগ ফিরে আসুক, অন্তর্বর্তী সরকারের নিউজ চাইছে যে এভাবেই তার নেতৃত্বে চলুক ক্ষমতা, আর বিএনপিও আলাদাভাবে কি চাইছে যে তারা এককভাবে বাংলাদেশের ক্ষমতা কায়েম করুক? খুব ভালো প্রশ্ন বলেছেন। হাসিনা তো চাইবেই যে তিনি দেশের বাইরে রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ কর্মীরা প্রহরিত হচ্ছেন, সুতরাং ক্ষমতায় আসার চেষ্টা করবেন ভারতের সহযোগিতা এবং আমেরিকার সহযোগিতা। অন্যদিকে পাকিস্তান চাইছে, মানে বিএনপি চাইছে পাকিস্তানের সহযোগিতায় সেটা ক্ষমতাটা দখল করতে, কিন্তু পাকিস্তান সহযোগিতা ক্ষমতায় আসা খুব মুশকিল। এবং অন্যদিকে বিএনপির কনসার্ন হচ্ছে তারা একসময় জামাতের সাথে সরকার গঠন করেছিল 2001 থেকে 2006 এই সময়কালে, কিন্তু এই তদারকি সরকার সময় দেখা যাচ্ছে বিএনপি কিন্তু সাইড লাইনে চলে গেছে, জামাতরা নেতৃত্ব দিচ্ছে, ফলে বিএনপি কোথাও আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। এবং তারা অনেক বিএনপি বর্ষিয়ান নেতা তারা কিন্তু মানে তাদের কনসার্ন ব্যক্ত করেছেন, তারা খুব ভীত যে এই যে নারকীয় হত্যাকাণ্ড চলছে ঠিক সেটা তারা চান না, এবং এখানে ল অ্যান্ড অর্ডার মানে একেবারেই নেই, এবং যেভাবে র্যাডিক্যালাইজেশন বৃদ্ধি পেয়েছে কনসার্ন আর কি। কিন্তু যদিও বিএনপির সাথে জামাতের খুব মতাদর্শগত খুব বিশাল পার্থক্য নেই, অনেক সময় তারা একসাথে চলেন, কিন্তু এই ক্ষেত্রে তারাও ভীত হয়েছেন। সুতরাং কোথাও একটা কিন্তু একটা খুব জটিল পরিস্থিতি বাংলাদেশে। বিশেষ করে আমি যদি বলি বিএনপি এবং জামাতের যে সমীকরণ, আশা করা গেছিল তারা যৌথভাবে চালাবেন, কিন্তু জামাত চাইছে বিএনপিকে সাইড লাইনে করে চালাতে, কারণ তারেক যে এই মুহূর্তে মানে লন্ডনে তাকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, বিভিন্ন মামলা এখনো নিষ্পত্তি হয়নি তার বিরুদ্ধে, এটা চক্রান্ত করছে। বাকিদের মামলাগুলো তুলে নিয়েছে বাংলাদেশ সরকার বা প্রশাসন, কিন্তু তারেক জিয়ার মামলা কিন্তু সব তোলা হয়নি এখনো। সেক্ষেত্রে বাংলাদেশের জলঘোলা হচ্ছে, তাতে কে কিভাবে ক্ষমতা ধরে রাখবে, তাদের নিজেদের ক্ষমতা আস্ফালন করবে সেটা প্রশ্ন। একদম তাই। অনেক ধন্যবাদ জানাবো দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কথা বলছিলাম তার সঙ্গে। একেবারে তিথি যেমন জানালো, এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনার বিবৃতির পর সরব হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল সভায় তার বার্তা, বিএনপির তরফ থেকে আলাদাভাবে চেষ্টা চালানো, তাহলে কি তারাও চাইছে নির্বাচনের মাধ্যমে এককভাবে ক্ষমতা কায়েম করতে, নাকি ইউনুস আর বিএনপির কথা শুনছে না, আর ইউনুস কি করছে তা দেখছেন আপনারা, আর বাদবাকি অনেক পরিস্থিতি দেখাবো।
ওপার বাংলার পরিস্থিতির প্রভাব ঠিক কিভাবে এপার বাংলায় পড়বে, বা ভারত গোটা পরিস্থিতির সঙ্গে কিভাবে যুঝে নিতে পারবে, এই প্রশ্নগুলো যেমন রয়েছে ঠিক তেমনই শুধুমাত্র ওপার বাংলায় একদিকে অন্তর্বর্তী সরকার তারা দোষী আওয়ামী লীগকে, আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি বিবৃতিতে রীতিমতো বিষোদ্গার করছেন ইউনূসের বিরুদ্ধে। এই প্রসঙ্গে আমরা আলোচনায় আসবার চেষ্টা করবো। অভিক, এই মুহূর্তে জিরো আওয়ারের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। আমি রাজাগোপাল তাকে স্বাগত জানাবো। একদম প্রথম প্রশ্নই রাখতে চাইবো যে একদিকে ইউনূস বলছে ভারত যা দেখাচ্ছে তা অতি রঞ্জিত মাত্রায় দেখানো হচ্ছে, বাংলাদেশ এতটাও অশান্ত নয়। আবার শেখ হাসিনা তিনি সম্প্রতি আমেরিকার একটি ভার্চুয়াল সভায় অংশ নিয়ে ভাষণ দিয়ে বলেছেন যে ইউনূসের সরকার বা ইউনূস দ্বারা পরিকল্পিত গণহত্যা চলছে বাংলাদেশে। বাংলাদেশ যেটা চেষ্টা করছে সেটা আমাদের দেশেও কেউ কোনো কোনো শাসক বলে থাকে ছোটখাটো ঘটনা অন্যরা অতিরঞ্জিত করছে। অতিরঞ্জিত করার যদি আমাদের ইচ্ছা থাকতো আমরা অন্য সময়ও করতে পারতাম, আমরা কিন্তু সেটা ভারত সরকার করেনি। ভারত সরকারের কোনো সাম্রাজ্যবাদী ভাবনা নেই। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরই ভারত সে দেশের মানুষের কাছে তাদের দেশ ছেড়ে দিয়ে চলে এসছে ভারতের সেনারা। সুতরাং ভারতের এই ধরনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। শুধু ভারত তো নয়, দেখুন ব্রিটিশ সরকারও একটা ট্রাভেল অ্যাডভাইসারি বলেছে যে তোমরা বাংলাদেশে যেও না। সেখানকার পার্লামেন্টে হয়েছে এবং অন্যত্র নানান জায়গাও আমেরিকার নানান জায়গা থেকে দেখুন তুলসী গাবার্ড তিনি দায়িত্ব পেয়েছেন, তা বহু সময় উনি বলে আসেন বাংলাদেশে কি ঘটছে। সুতরাং বাংলাদেশে যা ঘটছে সেটা বাস্তব। সেখানে প্রতি সেন্সাসেই দেখা যাচ্ছে যে হিন্দুদের সংখ্যা কমছে, যেটা স্বাধীনতার সময় 22% ছিল সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে প্রায় 8%-এর নিচে। এই জায়গায় দাঁড়িয়ে এটা যদি সত্যি ভালো থাকতো তাহলে তো সংখ্যা কমতো না। এটাই উনি বলুন না কেন কি ঘটেছে, কেন চিন্ময় মহাপ্রভু যিনি তার জন্য 51 জন আইনজীবী দাঁড়িয়েছিল, পরবর্তীকালে দেখা গেল একজনও নেই। এসবই অতিরঞ্জিত। এর ব্যাখ্যাটা ওরা কোনো ব্যাখ্যাই তারা দিতে পারবে না। যেভাবে তোরা হিন্দুদের ভয় দেখাচ্ছে, বৌদ্ধদের ভয় দেখাচ্ছে, এবং মুক্তমনা যারা ইসলামপন্থী আছে তাদেরও ভয় দেখাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে কি যে দেশটাকে একেবারে তালিবানি পথে নিয়ে যাওয়া, এবং সেদিকেই তারা অগ্রসর হচ্ছে। এবং কোনো কোনো জায়গায় মাইক দিয়ে বলা হচ্ছে যে মেয়েরা পথে নামতে পারবে না, পর্দাসীন হতে হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং প্রথম বিপ্লব ছিল, প্রথম স্বাধীনতা ছিল পাকিস্তানের বিরুদ্ধে, আর দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের পক্ষে নিয়ে যাওয়ার বা তালিবানি অধীনতার দিকে যাওয়াটাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। হ্যাঁ রাজাগোপাল বাবু, আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি। যখন আজ বিবৃতির পর সরাসরি ভার্চুয়াল সভায় শেখ হাসিনা এই কড়া ভাষায় আক্রমণ শোনাচ্ছেন ইউনূসের প্রতি, এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা, অন্যদিকে বিএনপির সঙ্গে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের চেষ্টা, আর ইউনূস সেনার তত্ত্বাবধানে মৌলবাদীদের সমর্থনে তার এই শাসন শোষণ চালিয়ে যাওয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ লড়াইটা কি এখন পরোক্ষে আওয়ামী লীগের আর প্রত্যক্ষে বিএনপি এবং ইউনূসের ত্রিমুখী হয়ে দাঁড়িয়েছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সংখ্যালঘুরা যেভাবে সংঘবদ্ধ হচ্ছিল, তারা চট্টগ্রাম রংপুরে বেশ ব্যাপক বড় মিটিং করেছিল, লাখ লাখ মানুষ এসেছিল। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পরে দেখা যাচ্ছে আর কোনো মানুষের কোনো ধরনের সেখানে আন্দোলন নেই। ওরা বুঝতে পেরেছে যে একজন মহাপ্রভু বহুদিন পরে এসেছেন, সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ করেছেন, তার নানান যুক্তির মাধ্যম দিয়ে তার একটা দীপ্ত জ্যোতির যে প্রভাব রয়েছে তার মাধ্যমে উনি বাংলাদেশের মানুষের উপর প্রভাব এনেছিলেন। তা বুঝতে পেরে ওকে জেলে নিয়ে গেছে। যখন দেখেছে বিরাট সংখ্যক মানুষ তাকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য উদ্গ্রীব, তখন সব আইনজীবীদের তারা বলে দিয়েছে তোমরা দাঁড়াতে পারবে না। আইনজীবীরা শপথ নেয় বৈষম্যের বিরুদ্ধে, স্বচ্ছতার জন্য, অনেকটা হিপোক্রেটিক অর্থের মতন তাদের শপথ দিতে হয়। অবাক লাগছে, সেই সব বাংলাদেশও একই নিয়ম। বাংলাদেশের আইনজীবীরা কি করে এই ধরনের কাজ করতে পারলেন? যাই হোক, বোঝাই যাচ্ছে যে সেখানে বিচারের বাণী নীরবে নির্বিতে কাঁদে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অসহায় অবস্থা, স্বপ্ন অনেকেই, আমরাও দেখছি কবে ডোনাল্ড ট্রাম্প আসবে, সেটা স্বপ্নই থেকে যাবে কিনা আমরা জানি না। তো এখন বাংলাদেশের মানুষের পক্ষে এই মুহূর্তে মনে হচ্ছে যে নতুন করে আন্দোলনে তারা বোধহয় অপারগ বা যেতে পারছে না, বা এত ভয়ের এমন বাতাবরণ হয়েছে কোনো কিছু সম্ভব নয়। আবার যে অন্য সময় আমরা দেখছি অতীতে এরকম ধরনের অত্যাচার হলে অনেকেই দেশ ছেড়ে ভারতবর্ষে আসতো। এখন তারা দেখছে ভারতবর্ষের সীমানা বন্ধ আছে, তারাও সেটা আসাটাও তাদের বোধহয় বেশ কষ্টকর, বা সে আসার চেষ্টা করছেন না।
সুতরাং একদম যে বাংলাদেশের হিন্দুদের যে অসহনীয় অবস্থা, এটা কিন্তু আমরা মানে বুঝতে পারছি যে কিছুই রাজগোপাল বাবু, করার এখান নেই। থেকে আপনাকে একটু সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মামলার শুনানি, জামিন মামলার শুনানি দিন হওয়ার কথা ছিল, যেদিন আইনজীবীরা কেউই পৌঁছে উঠতে পারলেন না। বলা হচ্ছিল যে তাদেরকে প্রাণ ভয় দেখানো হয়েছে, তারা নিজেদের জীবন সংশয় নিয়ে তটস্থ। তখন মৌলবাদী আইনজীবীরা তারা রীতিমতো হুঙ্কার ছুটছিলেন যে পরের শুনানিতেও গোটা পরিস্থিতি কোন দিকে থাকবে, ভেবে দেখুন একবার কি বলছেন। এখান থেকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অন্যান্য আইনজীবীরা পৌঁছতে পারলেন না, আর যার পৌঁছানোর কথা রবেন রায় আক্রান্ত হলেন। আর মৌলবাদী সমর্থক আইনজীবীরা বলছেন পরের শুনানি অর্থাৎ জানুয়ারিতেও যাতে কেউ পৌঁছতে না পারে। অর্থাৎ একদম তাই। বাংলাদেশের সনাতন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা নিপীড়িত শোষিত এমনটা নয়, অন্যান্য বিচার ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও যে আক্রান্ত এবং নিয়ন্ত্রিত সেটা প্রমাণিত। দেখুন, ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। বাথরুম থেকে অভিক, যে কথা তুমি বলছিলে এবং যে ভিডিও ফুটেজ আমরা দেখানোর চেষ্টা করলাম, আমি রাজগোপাল বাবুর কাছে আসবার চেষ্টা করব। একদম অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি আমরা। রাজগোপাল বাবু, এই যে বিচারের নামে প্রহসন চলছে বাংলাদেশে, যে অভিযোগ সামনে আসছে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বা যা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা আমরা দেখেছি শেখ হাসিনার পদত্যাগ, দেশ ছাড়া অর্থাৎ দেশত্যাগ সবটাই মনে হয়েছিল বা ধরে নেওয়া হয়েছিল বিএনপি জামাত গোষ্ঠী এদের মততেই সবটা সম্পন্ন হয়েছে। তাহলে কোথাও একটা ইউনূস তিনিও কি বোরে, মানে শুধুমাত্রই বিএনপির হাতের পুতুল, নাকি তারও আলাদা কোনো ক্ষমতা রয়েছে যে সেটাকে কাজে লাগাতে পারে? তাকে বসানো হয়েছে মৌলবাদীরা তাদের যাতে এজেন্ডা সেটা ফুলফিল করার। আমার ধারণা উনি অত্যন্ত মানে চালাক মানুষ। উনি এই সময় যদি নির্বাচন হয় হয়তো শেখ হাসিনার দলের পক্ষে সেভাবে পার্টিসিপেট করা মুশকিল হবে, এবং উনি হয়তো নিজে কোনো দল করে বা 35টা দল যে দলকে একসঙ্গে মিটিং করেছে তাদের কোনো একটা প্রতিনিধি হয়ে উনি নিজেও দাঁড়াতে পারেন বা ওনার প্রতিনিধিরা সব দাঁড়াবে। উনি হয়তো রাষ্ট্রপতি হিসেবেও আসতে পারেন। উনি যে বোরে আমি এটা ভাবি না। উনি যেভাবে চলছেন, ওনার ভাবমূর্তিকে ব্যবহার করেছে, উনিও এবার ওনার ভাবমূর্তিকে ওনার মেয়েটাকে ব্যবহার করবেন। এবং আগামী যে কোনো উনি ইচ্ছে করলে, আমি ওনাকে অনেকবার এর আগে মিট করেছি, ওনাকে আমি ভাবতাম একজন সচ্ছকিত গরিব মানুষের বন্ধু, অসহায় মানুষের বন্ধু গ্রামীণ ব্যাংকে যখন উনি ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনার আরেকটা রূপ লুকিয়ে ছিল এই মৌলবাদীদের সহায়তায় ক্ষমতায় ফিরে আসার যে চেষ্টা। আমার মনে হয় না যে উনি সরে যাবেন। একেবারে এইখান থেকে নির্বাচনে কে দাঁড়াবে, কে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার থেকেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেভাবে নিপীড়িত শোষিত হচ্ছে সংখ্যালঘুরা সনাতনীরা, তারা কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশে আর এই লড়াইয়ের হাত থেকে? দেখুন, চিন্ময় প্রভু গ্রেপ্তারের পরে কোনো আন্দোলন নেই, সবাই ভীত সন্ত্রস্ত, আন্দোলনের কোনো পরিস্থিতি নেই। মুক্তমনেরা যারা সহভাগে আমরা দেখেছি দীর্ঘদিন নানান আন্দোলন করেছে, তারাও কোথাও ভ্যানিশ হয়ে গেছে, কেউ কোথাও নেই। আন্তর্জাতিক মহলে কোথাও কোনো পার্লামেন্টে আলোচনা হচ্ছে, কোনো পেপারে লিখছে, সেভাবে উত্তাল ঘটনা কোথাও ঘটছে না। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দলই পথে নেমেছে, আর সবাই নীরব নিস্তব্ধ হয়ে আছে। অবশ্যই পরিস্থিতি কোন দিকে বন্যায় আমাদের তো নজর থাকবেই। রাজাগোপাল বাবু, অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তবে এখন 0 আওয়ারের সময় বলছে অভিক একদম শেষ, এবং বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গড়ায় তার জন্য এভরি আওয়ার আমাদের নজর থাকছে।